আজকের যে শান্তিপূর্ণ সমাবেশ এটা আজকে আমাদের নতুন করে দেখার কিছু নেই। আমরা এই অবৈধ সরকার, স্বৈরাচারী সরকার যেন রাতের আধারে তেলের দাম বাড়াতো কিংবা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াতো, বিদ্যুৎ গ্যাস কারো কোনো পারমিশন ছাড়া, কারো গরিবের কথা চিন্তা না করে, জনগণের কোনো মতামত না নিয়ে যখন নৈরাজ্যের সৃষ্টি করছিল, তখনও কিন্তু আমরা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে এটার প্রতিবাদ করে গিয়েছি। তাই আজকে শান্তিপূর্ণ সমাবেশ এটা স্বাভাবিকই হবে, কারণ আজকে হচ্ছে গুম খুন ওইগুলার গুম দিবস আন্তর্জাতিক। তাই আমরা এই সমাবেশটা শান্তিপূর্ণ সবসময় করে আসছি। আজকে আরও বেশি শান্তিপূর্ণ, কারণ দেশেই শান্তি বিরাজ করছে। এত সারা দেশময় যখন শান্তি, সেই শান্তিতে অশান্তির তো কোনো সুযোগ নেই। আর বিএনপি তো কখনোই, বিএনপি প্রমাণিত করছে বিগত 15-16 বছর রাজপথে থেকে যে আমরা প্রত্যেকটা এত অত্যাচার জুলুমের পরও প্রতিটা কর্মসূচি, সভা সমাবেশ কীভাবে শান্তিপূর্ণভাবে করা যায়, বিএনপি কিন্তু এখানে পরীক্ষিত। যেমনই পরীক্ষিত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন, পালিয়ে যান না, ঠিক শান্তিপূর্ণ সমাবেশেও বিএনপি রাজপথে পরীক্ষিত। আসলে হচ্ছে আমরা 17 বছর যে অত্যাচার সহ্য করেছি, সত্যিই আমরা কেউ ঘরে থাকতে পারিনি। যার বাচ্চাটা 1 বছরে রেখে আসছে, সে বাবা ঘরে গিয়ে দেখেন তার বাচ্চা সাবালক হয়ে গিয়েছেন, 18 বছর হয়ে গিয়েছেন। যে বাচ্চাটা তার বাচ্চাটাকে কিন্ডারগার্টেনে ভর্তি করে আসছে, ওই বাবা ঘরে এসে দেখেন তার সন্তান এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তাই কত বাবা, কত ফ্যামিলি, কত সন্তানরা যে 17 বছর ঈদ, পূজা, পার্বণে আনন্দে গলাটুকু জড়াতে পারেনি, কোলাকুলিটাও করতে পারেনি। অনেক শোক, অনেক সংগ্রাম, তার ভিতর দিয়ে বিএনপি 17 বছরে আমি মনে করি খাঁটি সোনা থেকে আরও অধিকতর খাঁটি সোনায় আমরা পরিণত হয়েছি। একদিকে আন্দোলন সংগ্রামের দিক দিয়ে আমরা খাঁটি হয়েছি, একদিকে ধৈর্য শক্তির দিক দিয়ে আমরা খাঁটি হয়েছি, একদিকে শান্তিপূর্ণ সমাবেশের দিকে আমরা খাঁটি হয়েছি, একদিকে সহনশীলতার দিকেও আমরা খাঁটি হয়েছি। কারণ এই ছাত্র জনতার আন্দোলনের পরে যে বিজয় আমাদের হয়েছে, বিএনপি যদি চাইতো আমাদের যে কষ্ট, যে অত্যাচার, বাংলার গাছে লতাপাতা থাকাটা কঠিন ছিল, কিন্তু আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে আমি মনে করি বিএনপি একটা ফুল গাছের পাতা পর্যন্ত ছিঁড়ে নেয়। আমরা জনগণ যে শান্তির সপক্ষে, দেশ রক্ষার সপক্ষে যে আন্দোলন করেছে ছাত্র জনতা, আমরা তাদের সেই আন্দোলনের প্রতিফলন দেখাতে পেরেছি। আসলে এই মামলাগুলো তো আমরা যখন কোনো দলীয় মামলা খেয়ে থাকি, এগুলো আমাদের দলীয়ভাবে মোকাবেলা করা হয়, উকিল, কোর্ট, কাচারি। সো এই ব্যাপারগুলো আমাদের হাইকমান্ড আমাদের যেমন মামলা খাওয়ার পর আমাদের টেক কেয়ার করেছেন জেলখানাতে, আদালতে, উকিলে। আমি আশা করছি ওনারা আমাদের সকল মামলাগুলো এভাবেই মামলাগুলোকে আমাদের মতো মাতৃস্নেহ ওরা এগুলো মীমাংসা করবেন। আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু 17 বছর থেকে 15 বছর রাজপথে এক দফার আন্দোলনে ছিলাম। এক দফা, আমাদের যত ব্যানার, ফেস্টুন যা দেখেন, এক দফার বাইরে কোনো কথা নেই। এক দফা আমরা জনগণকে এক প্রকার কাউন্সিলিং করে আসছি, এক দফা এক দফা এক দফা। হয়তো আমরা রাজপথে দাঁড়াতে পারিনি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, হামলা মামলা বিরুদ্ধে, কিন্তু আজ থেকে 15 বছর আগে আমরা যে এক দফা শুরু করেছি, 15 বছর পরে কিন্তু ছাত্র জনতা তাদের 9 দফা থেকে, 9 দফায় যখন ছিল দেশ স্বাধীন হয় নাই, যখন ছাত্র জনতা এক দফায় চলে আসছে, বিএনপির এক দফা আর ছাত্র জনতার এক দফা যখন একটা মোহনায় গিয়ে মিলিত হলো, ঠিক তখনই দেশটা স্বাধীন হয়েছে। আসলে তারেক রহমান কবে দেশে ফিরে আসছেন এটাও দলের হাইকমান্ডের ব্যাপার, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমাদের সাথে তারেক রহমান সবসময় ছিলেন, আমাদের শক্তিতে, আমাদের অনুভূতিতে, আমাদের আন্দোলন সংগ্রামের উৎসাহতে সবসময় উনি বিরাজমান ছিলেন। আমি একটা জিনিস দেখবেন, তারেক রহমান, শেখ হাসিনা বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের শেখ হাসিনা থেকে জনপ্রিয়তা আজকে কোন জায়গায় পালিয়ে যেতে হয়েছে, আর আমার নেতা দেশের বাইরে থেকে সারা বাংলাদেশে তার জনপ্রিয়তা দেখে। তাই আমি মনে করি দেশের মাটিতে চোখের সামনে থেকে মনের কাছে থাকার প্রত্যেকটা বস্তুর শক্তি অনেক বেশি হয়, অনেক। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মৃত জিয়াউর রহমান সাহেব জীবিত জিয়াউর রহমান সাহেব থেকে অনেক শক্তিশালী। তার জন্যে তার সংগঠন দিনে দিনে উত্তরোত্তর আরও বড় হচ্ছে, আরও বৃদ্ধি পাচ্ছে। তাই আমার নেতা এক আকাশের নিচে আছে, আমরা শুধু এটা জানি, পৃথিবীর যেখানে থাকুক এক আকাশের নিচে আছে। আমাদের সাহস
এবং আস্থার বাতিঘর হিসেবে আছে। এতটুকুই একটা আমাদের মতো কর্মীদের জন্য যথেষ্ট। আমি আসলে এখানে ওই যে ভারতের যে সুইচ গেট খুলে দিছে আপনি বললেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, আমি এটার সাথে একমত না। ফ্যাসিস্ট শেখ হাসিনার যখন বাংলাদেশে ছিল তখন ভারতের জন্য বহুত কিছু সে করেছে, তার ক্ষমতা ছিল। সে যখন বাংলাদেশে ছিল বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু করার তার ক্ষমতা ছিল, দেখিয়ে দিয়েছে। কিন্তু ভারতে গিয়ে সে বাগান থেকে একটা ফুল ছিঁড়ে গন্ধ নিতে পারবে। আমি এখন এটা কি বলে যে বিষহীন সাপ, এই সাপের কোনো মূল্য নেই। আমি মনে করি শেখ হাসিনার কথা ওই ভারতের একটা গাছের পাতাও কেউ ছিঁড়বে না। এটা মোদি সরকার তার জন্যই করছে। শেখ হাসিনার কি আছে এখন? তাকে লালন করা, পালন করা, তাকে এত সম্মান করা। শেখ হাসিনা এখন ভারতের জন্য আসলে বোঝা ছাড়া কিছুই না, একটা বোঝা, একটা পচা মাল। আমি আপনাকে ছোট্ট একটা গল্প বলি। এক ভদ্রমহিলার একটা চোখ মারা গেছেন, মানে পচে গেছে। ডাক্তারের কাছে যাচ্ছে প্রথম ঠিক করার জন্য। তখন উনি কে চায় একটা চোখ উঠে যাওয়া মানে কিন্তু জায়গাটা অনেক কুৎসিত দেখানো। তখন ডাক্তার বলেছেন আপনি একটা মরা লাশ, আপনার বাবা মা অনেক ভালোবাসেন, মারা গেছেন, এত ভালোবাসেন, ওরে কতদিন আপনি ঘরে রাখবেন? একটা মরা লাশ আপনি কতদিন ঘরে রাখবেন? তাই আমি মনে করি শেখ হাসিনা একটা পচা মাল, একটা রাষ্ট্র দয়ায় মায়ায় এই যে অতীতে যা দিয়েছে ভারতকে, সেই করুণায় তাকে রাখতেছে, ভালোবেসে না। তাই তার কথায় বাঁধ খুলে দিবে, তার কথা বর্ডার খুলে দিবে, তার কথায় কি বলে আপনি স্যাটেলাইট দিবে, এগুলা এখনকার জন্য ভিত্তিহীন, একদম তুচ্ছ। আর এখন আর শেখ হাসিনা সরকার বাংলাদেশে নেই, এখন আছে 100% জনগণের সরকার। এখন এই শেখ হাসিনার এই যে কি বলে এই ছোটখাটো অজুহাত ভারতে ওই সব দেশে তো তাকে বঞ্চিত ঘোষণা করছে। বাংলার প্রত্যেকটা মানে দেশনায়ক কিংবা দেশকর্তার এটা মনে রাখা উচিত, তার নিজ দেশ যখন তাকে অবাঞ্ছিত ঘোষণা করে তখন তার পৃথিবীর কোথাও কোনো জায়গা থাকে না, বেঁচে থাকা যায় বাট সম্মান থাকে না। আর সম্মানহীন জীবন কখনো বেঁচে থাকা নয়। আর সে যদি হয় সাবেক প্রধানমন্ত্রী, অহংকারী প্রধানমন্ত্রী, 3 বার 4 বার 5 বার 7 বারের প্রধানমন্ত্রী, সো তার অবস্থাটা ভারতে এরকম। এই দেশে ওই যে কি সে আমাদের দেশে 20 লক্ষ রোহিঙ্গা আনছে, এখন সে নিজেই রোহিঙ্গা হয়ে গেছে। তো এই জীবন 20 কোটি মানুষের দেশে 20 লক্ষ রোহিঙ্গা এনে যে মানবতার মানে ফেরিওয়ালা নিজেকে প্রমাণ করতে চেয়েছিল, সে নিজেই বাংলাদেশ সেই দেশ থেকে আজকে রোহিঙ্গা হয়ে গেছে। আজকে রোহিঙ্গারাও শেখ হাসিনাকে রোহিঙ্গা বলে ডাকে। এই জীবনের কোনো প্রয়োজন নেই।